কে ফোন করে? মাসে এসে গেছেন। শোনা যাচ্ছে শতদলদা? সখী শোনা যাচ্ছে? শুরু করব? শোনা যাচ্ছে? একবার কেউ বলে দিন শোনা যাচ্ছে কিনা। ধন্যবাদ রূপরাজ স্যার, আমি শোনা শুরু করছি। শুভ সন্ধ্যা। আজ শতদলদার আমন্ত্রণে বন্ধু পত্রিকার লাইভ অনুষ্ঠানে আমি মৌপিয়া চৌধুরী এসেছি সকলের জন্য নানা স্বাদের কবিতার ডালি সাজিয়ে। যেহেতু আজ সন্ধ্যাটা এত সুন্দর এবং আমি আছি বন্ধু পত্রিকার অনুষ্ঠানে, তাই একটি কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। এই সুন্দর ও স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তিনি আমাকে প্রায় মাসখানেক আগেই বলেছিলেন আসার জন্য, কিন্তু যেহেতু কর্মসূত্রে আমি মেডিকেল কলেজের সাথে যুক্ত আছি, তাই সবাই জানেন বর্তমান করোনা অতিমারির জন্য যে দুর্দিন আমরা সবাই পার করছি, তার জন্য সময় করে উঠতে পারিনি। তাই গত সপ্তাহে যখন আবার যোগাযোগ করলেন দাদা, তাই আমি এবার রাজি না হয়ে পারলাম না, কারণ শতদলদার সাথে পরিচয় আমার কবিতার মাধ্যমেই, কবিতার অনুষ্ঠানে। এরপর থেকে যখনই বন্ধু পত্রিকার কোনো কবিতার আড্ডা করে থাকেন আমায় আমন্ত্রণ করেন, আসাম বিশ্ববিদ্যালয়ে যখন কবিতার কোনো সম্মেলন হয় আমায় আমন্ত্রণ করেন এবং তার ডাকে আমরা অনেক অনেক ভালোবাসা কুড়িয়ে নিই। গতকাল আমরা পালন করলাম ৭৪তম স্বাধীনতা দিবস এবং বন্ধু পত্রিকায় এসেছিলেন আমার এক প্রিয় দিদি কবি সঞ্জিতা দাস, তার অনুষ্ঠান খুবই ভালো হয়। সেই স্বাধীনতার রেশ টেনেই আমি শুরু করছি আমার আজকের অনুষ্ঠান স্বাধীনতার একটি কবিতা দিয়ে। কবি ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্যালাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে। যেই মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে,
যে মেয়েটা গোবর কুড়ে ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারুই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজে লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফুটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে আছেন মনমাসি দেবযানী দি স্যার, প্রসেনজিৎ, ধন্যবাদ সবাইকে। আমরা যেহেতু আজ শ্রাবণ মাস এখনো চলছে, আজ 31 তারিখ, কিছুদিন আগেই আমরা পালন করলাম 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। তার একটি কবিতা আমি তাকে স্মরণ করে বলতে এখানে পাঠ করতে চাই। প্রাণ কবিতাটি, সেটি জন্ম মৃত্যু, জীবন মৃত্যু দুটোই মানে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তো এখন আমি সেই কবিতাটি আবৃত্তি করছি। প্রাণ। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখ দুঃখে গাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলোয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। সত্যি খুব পছন্দের কবিতা এটি আমার। আজ 29 শ্রাবণ। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে 16 আগস্ট 31 শ্রাবণ ক্যালেন্ডারে। সঞ্জিতা দিদি, খুব সুন্দর একটা কবিতা, তোমার পাঠমনকে ধন্যবাদ দিদি। নীলাক্ষদা, দারুণ কবিতা চয়ন, চমৎকার প্রথম পাঠে মৌকে ধন্যবাদ দাদা, সাথে থাকবেন। গতকাল ছিল আমাদের সুকান্ত ভট্টাচার্য কবির জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে তার একটি ছোট্ট কবিতা এবারে পড়ছি। হে মহাজীবন। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যতবার পড়ি এই কবিতাটি গায়ে কাটা দেয়, এখনো আমার গায়ে কাটা দিল। সাথে আছেন অনেকে, ধন্যবাদ। কুন্তলা দিদি, আমার সখী কলকাতা থেকে শুনছি, ধন্যবাদ। প্রসেনজিৎ ভাই, দারুণ, ধন্যবাদ। আমার প্রিয় দাদা, আমার বলবো না, আমাদের প্রিয় দাদা শতদল ভট্টাচার্য দুদিন আগে একটি কবিতা লিখেছেন দেশ নিয়ে, আমার খুব ভালো লাগলো, তো তাই আমি এখন
দাদার কবিতাটি পাঠ করছি। একটা দেশ, শতদল আচার্য। আমার বাবার দেশ স্বপ্ন আর আমার দেশ এক নয়, এ কথা কতবার বলেছি, এ কথা কতবার ভেবেছি। এরকম খোলা মেলা সব আজকাল বলা যায় না, তবুও কবিতার মতো বলেছি। আমার দেশ, এই আলো হাওয়ায় পান সিগারেট চা খেয়ে এ পাড়া ও পাড়া আড্ডা দেওয়ার দিনগুলো সব কি মিছে ছিল? আমার জন্মের মাটি ছেড়ে যাব, এরকম পৃথিবীতে দেশ ছাড়ার গল্প শুনিনি কখনো। আমি তো জানি আমার দেশ মানে জাতীয় পতাকা, আমি জানি আমার দেশ মানে সুভাষ বসু, আমি জানি আমার দেশ মানে পতাকা উত্তোলনের জাতীয় সঙ্গী। এত গান, এত সব বাবার ছেড়ে আসা দেশ, বাবার দেশের মাটি নিয়ে আসা। বাবার এক মুঠো দেশের মাটি এখানের বাড়ির মাটিতে মিশে গেছে কবেই। আমি দেশের মানুষকে ভালোবাসি, যারা মানুষকে ভালোবাসে না, আর যাই হোক তারা দেশপ্রেমিক নয়। মানুষকে শেষ করে যারা মানচিত্র আর মাটিকে ভালোবেসে যায়, আমি তাদের দলে নেই। আমার দেশ ভালো থাকবে মানুষ যদি ভালো থাকে। দারুণ কবিতা দাদা, শতদলদা, খুব ভালো লাগলো। তো আমি যখন শতদলদাকে জিজ্ঞেস করি আমি কি নিয়ে অনুষ্ঠান করব আজকে বিষয়টা, তো দাদা বললেন যে তুই পড়, তোর যেটা ভালো লাগে তুই পড়ে যা, কিন্তু তোর নিজের কবিতা অবশ্যই পড়তে হবে, এবং তুই কিভাবে আসলি, যুক্ত হলি কবিতা আবৃত্তির সাথে, সেটা একটু দু লাইন আমাদেরকে শোনাবে। তো আমি ছোটবেলা থেকেই আবৃত্তি করি, ভালোবাসি। আমার মার কাছেই আমার হাতে খড়ি, এবং আস্তে আস্তে আমি কবিতা লেখা শুরু করি। আমার স্কুল কলেজ ম্যাগাজিনগুলোতে ছাপে। গল্পও লিখতে ভালোবাসি। তাছাড়া প্রচুর কবিতা গল্প পড়তেও ভালোবাসি। তো আমার একটি গল্পের বই আছে, একটু অন্য শৈলীর লেখা, সেটা এক লাইনের গল্প বা এক বাক্যের গল্প। এবং আমি এখানে আছে বইটি। তো এবং আমি যখন ডিসি কলেজে পড়ি তখন একটি কবিতা লিখেছিলাম আমার প্রিয় ফুলকে নিয়ে, আমার প্রিয় ফুল গোলাপ। তো সেইটি পড়ছি, ছোট্ট কবিতা। গোলাপ, স্নিগ্ধ সতেজ হৃদয় লয়ে এলে তুমি এই ধরিত্রীতে। তোমার যে এই চিত্ররূপ সকলের মনকে করে অপরূপ। হে জগতের অনন্যা, কেমনই যে দিই তোমার বর্ণনা। প্রকৃতি প্রিয়ের তুমি প্রিয়তমা, তুমিই হলে সৃষ্টিকর্তার এক অপূর্ব মহিমা। তো সেখান থেকে আমার লেখালেখি শুরু হয় আবৃত্তি, এবং পরবর্তীতে আমি শ্রদ্ধেয় অমিত শিকদার স্যারের কাছে প্রশিক্ষণ নিই, এবং তার আবৃত্তি চর্চা কেন্দ্রের আমি ছাত্রী। 2018 দিকে আমি প্রচুর অনুষ্ঠান করার সুযোগ পাই আমাদের শিলচরে, এবং একক আবৃত্তি অনুষ্ঠানও করি। আমি সমকাল থেকে করি, পুবালি ক্লাব, নিখিল কাপুর রূপম থেকে করি আমি, তারপর আর্যবাড়ি দুর্গা মণ্ডপে সেখানেও করি। কিন্তু 2019-এর দিকে আমার জীবনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। 2019-এর ডিসেম্বরের শেষে আমার সিঙ্গার নডিউলস হয়। আমার স্বর, যে কথা বলছি, কণ্ঠ একদম স্তব্ধ হয়ে যায়, স্বর চলে যায়, এবং ডক্টররা বলে যে অনির্দিষ্ট কালের জন্য হয়তো আমি কথা বলতে পারবো না, আমার আওয়াজ আসবে না। আমার খুব কষ্টের সময় ছিল। তো প্রায় 4-5 মাস লাগে আমার কণ্ঠের স্বর আবার ফিরে আসতে। তো আমার জীবন বন্ধু সুমন, আমার মা, আমার পরিবারের সকল দাদা দিদি, আমার প্রিয়জনেরা, বন্ধু বান্ধব, সবার ভালোবাসার যত্নে আমি ঠিক হয়ে যাই। তো সেই সময় একটি আমি কবিতা লিখি, কবিতা ও আবৃত্তি। তো সেটি এখন আমি পাঠ করছি।
শতদলদা ধন্যবাদ, আমার কবিতা পাঠ করেছ। আরে দাদা, করতেই হবে, এত ভালো লিখেছ। যারা মানুষকে ভালোবাসে না তারা মানুষ নয়, চিরন্তন সত্য। সত্যি রূপটা স্যার, মৌপিয়ার কণ্ঠের দাপট কবিতাকে বিশেষভাবে তাৎপর্যময় করে তোলে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তো এখন আমার কবিতা যেটি পড়ছি, কবিতার নাম কবিতা ও আবৃত্তি। মায়ের কাছে প্রথম ছড়া শেখা, ছন্দে ছন্দ মাখা মাখা। সময় এলো বিদ্যালয়ে যাবার, সেখানে পরিচয় পায় কবিতা তোমার। অজান্তে গড়ে উঠল সম্পর্ক ভালোবাসার, মননে জ্বেলেছ প্রদীপ নব নব আশার। প্রথম দেখায় শুধু পড়তাম তোমায়, যত পড়ি তত বুঝি তত জানি। তুমি আবেগ অন্তহীন তা মানি। প্রতিযোগিতা মারফত সন্ধান মেলে আবৃত্তির, শুরু হলো পথ চলা এক নতুন যাত্রীর। কবিতাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করা হয় আবৃত্তি দিয়ে। আবৃত্তিকারের কণ্ঠে কবিতার মুক্তি, এ যেন এক অনন্য প্রাপ্তি। সুখ দুঃখ রাগ কিংবা অভিমান, কবিতা আবৃত্তিতে জুড়ায় প্রাণ। বিদ্যালয়ে মহা ও বিশ্ব অতিক্রম করে কর্মসূত্রে আসা যাওয়া বিভিন্ন প্রান্তে, মন খারাপের রাতে বা ভালো লাগার ভোরে তোমাতেই পেয়েছি ভরসা। পাশে ছিলে, আছো হয়ে ভালোবাসা। যদি কেউ বলে তোমায় কবিতা ভুলে যেতে, পারবো না তা মেনে নিতে। বিভিন্ন কলা সংস্কৃতির মাঝে আবৃত্তি ছাড়া ভালো করে তেমন কিছু পারি না যে করতে। কবিতার পথে হয়তো পেরিয়েছি ছোট খাল বিল বা নদী, বাকি আছে এখনো ডুব দিতে তোমার সমুদ্রের গভীরে। এই দীর্ঘ সাধনার পথে যেন থাকি ব্রতী হয়ে। কবিতা প্রাণ মনে দাও শান্তি, শেখার মরুপথে ঝড়ো হয়ে বৃষ্টি। আবৃত্তি করো বলিষ্ঠ মোর কণ্ঠ, তোমার উপস্থাপনা হয় যেন আরো সমৃদ্ধ। তোমায় চিন্তা চর্চায় জড়িয়ে ধরে জীবন এই আশা করে, কবিতার অক্ষরকে যেন রাখি সাজিয়ে কণ্ঠের আবৃত্তির সুরে সুরে। হ্যাঁ, সখীশ মনমাসি লিখেছে, সে সময়টা তোমার ছিল সবচেয়ে কষ্টের সময়। সুমনকে অনেক আদরও তোমাকে যেভাবে সাপোর্ট করেছিল সচরাচর। এবং হ্যাঁ, আমি বলবো, এবং ওই সময়টায় মনমাসি, যাকে আমি সখী বলি, আমার সখী রোজ ফোন করে খবর নিয়েছে আমার, মানে শারীরিকভাবে তো অসুস্থ ঠিক আছে, মানসিকভাবে আমি কতটা সুস্থ কতটা স্টেবল হতে পেরেছি, রোজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমায় আগলে রেখেছে। যারা পাশে ছিলেন সত্যি ধন্যবাদ। শতদলা সুমন সত্যি ভালো, মানে সত্যি দাদা সুমন মানে ভালো মনের অধিকারী পেয়ে গেছি আমি একজনকে। তো স্বাধীনতা নিয়ে আমি আমার আরেকটি কবিতা পাঠ করব, দেশ নিয়ে। কবিতার নাম দেশ তুমি কার। আমার দেশের বিভিন্ন ঘটনা আমাকে প্রতিনিয়ত খুব ভাবতে বাধ্য করে, কতটুকু স্বাধীন হলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সত্যি অর্থে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো আমার এবারের কবিতা দেশ তুমি কার। দিয়েছো দুহাত ভরে মাটি জল জঙ্গল, আমরা ভোগ করে সব করছি ধ্বংস না করে যত্ন লালন। অরণ্য কেটে বিল্ডিং বানায়, নদীর জলে কেমিক্যাল মেশায়। দেশের এক প্রান্ত খরায় মরে, অন্য প্রান্ত বানে ভাসে। এর জন্য দায়ী কে? আমরা নিজে। একদিকে দেশের মেয়ে হিমা দাস পিভি সিন্ধু জিতে আনে সোনার মেডেল, অন্যদিকে সোনা কম দেওয়ায় বিয়ের পণে অত্যাচারে পুড়ে মরছে দেশের হাজার নতুন কনে। একদিকে আমার দেশ বিজ্ঞানে করছে উন্নতশীল,
মঙ্গলযান চন্দ্রযানে আমরাও এখন বীর। ইন্টারনেটের দৌলতে রানু মণ্ডল পৌঁছে যায় ফুটপাথ থেকে মুম্বাই স্টুডিওতে, আর অন্যদিকে দেশের কোনো নেতা বলে করোনা ভাগাও পাপড় খেয়ে। দিন দিন বর্ডারে বাড়ে শহীদের সংখ্যা, কৃষকরা আজও বাধ্য হচ্ছেন করতে আত্মহত্যা। বিজয় মালিয়া নীরবরা পালিয়ে বলে বাই বাই টাটা, আমাদের উপর বাড়তে থাকে মাথাপিছু ঋণ ও ট্যাক্সের বোঝা। দেশ তুমি কার? প্রেমে প্রত্যাখ্যানকারী আজও এসিড ছুঁড়ে চোখ মুখ শরীর ঝলসে দিচ্ছে। ধর্ষণের হাত থেকে আজও রেহাই পায় না বছর 80 থেকে 18, 8 দিন কিংবা 8 মাসের শিশুও বাদ যায় না। দেশ তুমি কার? যুগের পর যুগ যাদের জন্ম কর্ম এই মাটিতে আজ এনআরসি 51 কিংবা 71 বলে দেবে এ দেশ আমার না তোমার? দেশ তুমি কার? এভাবে দিনের পর দিন তোমায় লজ্জিত করার নেই যে কোনো অধিকার। মরুভূমি, বৃষ্টি, নদী, সমুদ্র, তুষার, এক দেশেই দেখতে পাই বৈচিত্র্য হাজার। এখানে গায়ত্রী, রাবেয়া, মার্গারেটরা একসাথেই করে অপেক্ষা পুজো, ঈদ কিংবা বড়দিনের। এখনো কোনো খেলায় জিতলে যখন সবার উপরে ওড়ে আমাদের জাতীয় পতাকা, গর্বে আবেগে ভিজে যায় চোখের পাতা। দেশ তুমি কার? আমরা কি তোমার যোগ্য সন্তান? জানি না, তবুও বারে বারে বলতে ইচ্ছে হয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বাস্তব দেবকান্ত দা দারুণ প্রাসঙ্গিক কবিতা দিতে। আমার স্যার এসছেন, অমিত শিকিদাস স্যার। বাহ, খুব ভালো হচ্ছে, ধন্যবাদ স্যার। আদিমা দিয়েছেন, আমার দিদি ভাই ব্যাঙ্গালোর থেকে এসছেন, দারুণ, ধন্যবাদ। সকলের ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আমার জীবন বন্ধুকে অনেকেই চেনেন, তো ওনাকে নিয়ে আমি চেষ্টা করি মাঝে মধ্যে কবিতা লেখার। ভালোবেসে লিখি, রাগ উঠলেও লিখি, ঝগড়া যখন করতে হয় তখনও চেষ্টা করি একটু ছন্দে ছন্দে ঝগড়া করার। আর তিনি যেহেতু একজন নাট্যকর্মী, কোরাস নাট্যদলের সাথে যুক্ত আছেন, তিনিও ঝগড়া করেন বিভিন্ন মানে নাটকের সংলাপ বা বুলি বলে একটু অভিনয় করে। এতে কি হয়, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী সবাই মনে করেন আমরা হয়তো কোনো নাটকের রিহার্সেল করছি, তো কিন্তু আমাদের ঝগড়াটাও হয়ে যায় এর সাথে আছে। হ্যাঁ, এবং আমাদের যে একটা গুডউইল, একটা ইমপ্রেশন আছে, সেটিও অব্যাহত থাকে। তো তাকে নিয়ে একটি কবিতা লিখেছি, সেটি আমি পড়ছি এখন। লাইভ আছে কি চলছে? প্রিয়তম সুমন। কি হয়েছে? নেট চলে গেছে? প্রিয়তম সুমন,
তাকাইয়া থাকি তোমার দুই আখির পানে, দেখতে চাই যাহা রাখিয়াছ গোপনে। তোমার হাসির মাঝে আমার কত স্বপ্ন সাজে, হাতের আঙুল দুখানি যখন রাখো ধরিয়া, আমার হৃদয়ের গতি যায় বাড়িয়া। যখন আঁকিয়া দাও কপালে স্নেহের স্পর্শ, ভুলিয়া যাই আমার সব মুমূর্ষ। তোমায় যে কি দিয়া করিব তুষ্ট, হে সখা, সুখ কিনিয়া দেই নাই যে এত ধন, শুধু আছে ভালোবাসায় আর যত্নে ভরা আমার একটি মন। তাহা দিয়া চাই ভালোবাসিতে যতদিন থাকিব এই পৃথিবীতে। ধন্যবাদ। এবার আমি আসবো আমার উপত্যকার আমার কিছু প্রিয় কবিদের কবিতায়। প্রথমে আমি নিচ্ছি চন্দ্রিমা দত্ত আন্টির কবিতা। মানে এত ভালো মানুষ চন্দ্রিমা দত্ত দিদি, কবি চন্দ্রিমা দত্ত আমাদেরকে এতই ভালোবাসেন, সবসময় আগলে রাখেন, এবং যারা নতুন লেখালেখির জগতে এসছেন সবাইকে পথ এগিয়ে দিতে সবসময় মানে সাহায্য করে যান। মানে এত পজিটিভ পার্সোনালিটি একজন মানুষকে আমরা সত্যিই ধন্য, এমন মানুষের আমরা মানে পেয়েছি, সংস্পর্শ পেয়েছি। তো তার কোনটি কবিতা রেখে কোনটি পড়ব ঠিক বুঝতে পারছি না, তো একটি নিলাম। পদ্ম আমার। পদ্ম আমার খেলার সাথী, বৈশাখী দিন জল সোহাগী। পদ্ম আমার মাধবী বন, অভিমানী যখন তখন। পদ্ম আমার শাপলা ফুল, জল ডাহুকি বিজন ভুল। পদ্ম আমার নিশীথ সুরে, বেহাগ রাগে আপন খুঁজে। পদ্ম আমার ঝড়ের মেঘ, পদ্ম আমার উছল নদী। পদ্ম আমার কলম ছুঁয়ে অবেলার এক বেহিসাবি। পদ্ম আমায় আদর করে ছবি আঁকায় রাত দুপুরে। বর্ণমালার তুলির টানে গোলাপ ফোটায় কাঁটা বনে। ছবিগুলো সব রাঙা আলো, পদ্ম শেখায় সকল ভালো। পদ্ম আমায় ভালোই রাখে দিন যাপনের গানে গানে। খুব সুন্দর কবিতা। আমি এবার নিচ্ছি আমার আরেক দিদি দোলন চাপা দিদির একটি কবিতা, মেঘলা বেলা। এখন শুধু মেঘলা বেলা, মাঘে মেঘে হয় না দেখা। তবুও দিগন্ত জুড়ে এখন শুধু মেঘলা বেলা। ঘরহারা পানকৌড়ি, পরিযায়ী পাখি ও সুখী জিপসি, আপন অক্ষ বিচ্যুতিতে অসহায় ও একা। তাই বুঝি দিগন্ত জুড়ে মাঘ ও মেঘবিনে নেমে আসে মেঘলা বেলা, এখন শুধু মেঘলা বেলা। এবার কবি শর্মিলা দত্ত দিদির একটি কবিতা। বিশ্বজিৎ কাকু এসছেন, ভালো হচ্ছে মোকে, ধন্যবাদ কাকু। চন্দ্রিমাদের তুলনায় সত্যি। ভ্যালেন্টাইন, কবি শর্মিলা দত্তের কবিতা। কেউ জেগেছিল তারা ভর রাত, কে যেন কথা বলেছিল সারাটা রাত। চরাচর জুড়ে তখন শুকনো পাতার উড়ান, তোমায় কখনো বলবো প্রিয়তমেষু, সেই মহা পাগলের কথা অমৃত সমান। পাগল পাগল ভয়ানক, লোকে তারে কয় দোজখ পাগল। রাত প্রহরী জানে তার সব, যারা মেতেছিল ওই সব কিছুতে সেই রাতে হই হুল্লোড়ে। দোজখ পাগল চুপিসারে বাজিয়েছিল প্রাণের বিউগল। পথ্য খোঁজা একা মেটি সেই রাতে বহু ঘুর পথে, যার হাত ধরে পেরিয়েছিল সেই উন্মাদ কোলাহল। সে নাকি ভয়ানক, লোকে তারে কয় দোজখ পাগল। খুব সুন্দর কবিতাটি। এবার শেলি দিয়ে আরেকটি কবিতা পড়ি আমি। দোয়াত। মেয়েটির চোখে মুখে রৌদ্র ছায়ার লুকোচুরি, ঝলকানো তনুমন দুলিয়ে যখন হাসত,
মনে হতো ধান খেতে ঢেউ ধান শীর্ষে। আর মাঝে মাঝে খুব ক্লান্তি বোধে যখন মেয়েটির কাছে যেতাম মনে হতো শ্যামল ছায়া। আর এখন মেয়েটির কাছে বসলে মনে হয় দিনকাল পাল্টে গেছে আমূল। কেমন কালো মেঘ মেঘ, গুমোট বৃষ্টিহীন অসহনীয় তাপমাত্রা। মেয়েটির চোখে মুখে যেন পড়ার টেবিল থেকে কলিময় এক দোয়াত কেউ ঢেলে দিয়েছে। মেয়েটি মাঝে মাঝে কাছে এসে দাঁড়ায়, আর দাঁড়ালেই এক দীর্ঘ বলকলবিহীন নিঃসঙ্গ ইউক্যালিপটাসের কথা মনে হয়। আর নিঃসঙ্গ নির্জন ইউক্যালিপটাস দাঁড়িয়েই থাকে অনন্ত বেলা, অনন্ত প্রহর। মনে হয় দৌড়ে পালাই, দৌড়ে। সবাই আছেন সাথে? স্যার, আমার স্যার বলছেন কবিতা নির্বাচন ভালো হচ্ছে। ধন্যবাদ স্যার, শিখা দিয়ে এসছেন। আচ্ছা, সুমন বলছে খুব ভালো কবিতা, দোলন চাপা করে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। আমি এখন আবৃত্তি করছি কবি রত্নদীপ দেব দাদার কবিতা। খুবই ভালো লাগে কবিতাটি আমার। বিষণ্ণ দিন। বিষণ্ণ দিন। আজ সকালটা একটু অন্যরকম, কেমন জানি নিস্তেজ। ঘুম ঘুম চোখে দেখি রোদের রংটা বড় বেশি ম্লান। ভাবি কবিতায় আড্ডা জমেছিল কাল ভালোই, পাশ কাটিয়ে গেলে শুধু তুমি। সত্যি বলছি, তোমার অভাব পূরণ করতে পারিনি আমি নিজে। এক পশলা বৃষ্টি হয়ে গেল এই মাত্র, এতেই কাবু গোটা শহর। আমি না হয় জলচর, বৃষ্টি হলেই কবিতা ছাট পাঠিয়ে দিই তোমার ছাদে। একবার বৃষ্টি নামুক শুধু আমার হয়ে, জলের তোড়ে ভাসতে গিয়ে ডুব সাঁতারে ছেঁকে আনবো নোনা স্বাদ। এখন ভোটযুদ্ধ, বৃষ্টি ধরে গেছে কতক্ষণ। রান্নাঘরে ডিম ভাজছেন মা। সকালটাও বেশ ঝরঝরে, ভিড়ের মতো শহর ঢুকছে ভোট বাক্সে। কার তাতে কি পরোয়া করি না, নিভৃতে খুঁজি পরিচিত মুখ। ভাবি এই বুঝি বাড়ির গেট খুলে বেরিয়ে এলে তুমি, আর হালকা হাসিতে ভরিয়ে দিলে একলা একটা বিষণ্ণ দিন থমকে থাকুক বেলকনিতে। খুবই সুন্দর কবিতাটি। এবার আমি পাঠ করব বিশ্বরাজ ভট্টাচার্য, কবি বিশ্বরাজ ভট্টাচার্যের কবিতা ডাকনাম। তোর উষ্ণ ঠোঁটে বরফ রাখার সাহস আমার আছে, বিশ্বস্ত হাতে ছুঁতে পারি তোর শরীর। তবে ছুঁতে ইচ্ছে করে তোর আনন্দের জলপ্রপাত, যেখানে সারব অবেলার স্নান। শামুকের গায়ে আঁকবো ভালোবাসার নীল নকশা, প্রজাপতির পাখায় সোনালি অক্ষরে লিখে দেব তোর ডাকনাম। রত্নদীপ দা এবং বিশ্বরাজ ভট্টাচার্য দার সাথে আমার পরিচয় ডিসি কলেজে থাকতে, আমি যখন এইচএস ফার্স্ট ইয়ারে, তখন রত্নদীপ দা গ্রাজুয়েশন থার্ড ইয়ার এবং বিশ্বরাজ দা খুব সম্ভব সেকেন্ড ইয়ার। তখন একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় যে আমাদের সম্পর্ক হয়েছিল, সেটি কবিতার মাধ্যমে এখনো জড়িত আছে, একসাথে আছে। আমার কাছের, খুবই কাছের দুজন। আচ্ছা, তোমার মোবাইলের নেটটা অন রাখবে, কারণ আমারটা একটু ডিস্টার্ব হচ্ছে। না, নেটটা অন রাখো। এবারে আমার এবং সুমনের, আমরা স্যার বলে ডাকি ওনাকে, শুভঙ্কর চন্দ্র স্যারের একটি কবিতা ব্রতচারী এসো। ফিরে এসো পাগল, জীবনের রংদার রহস্যের অনন্ত সন্ধানে ছিলে। ভুল শুদ্ধ তাপ সন্তাপ পুণ্যে পাপে, গ্রাম্য পাহাড়ের ধূলিপথের ছায়া
নিষ্পাপ ধুলো, ধুলোয় ফিরে এসো। কেন রৌদ্র হয়ে গেছো? মনে করে নর্তকের ওড়না ছুঁড়ে ফেলো। ঘাম মুখ মুছে মুছে বসেছেন বীরেন ও শক্তিপদ। তর্ক হোক, অভিযুক্ত করো, আবদার, দাবি, ভালোবাসা। যদি এতেই তোমার শান বাঁধা গৃহস্থ উঠোনে জেগে ওঠে মাটির দোতারা, তবে নাও, এই মেলে দিয়েছি আরণ্য প্রৌঢ় পুকুর। ডুব দাও, ভেসে ওঠো, কোজাগরী সন্তরণ হোক। যে রতি বাসনার গায়ে প্রান্তিকের দাগা দেওয়া, তার আতঙ্ক ও বেদনাকে বুকে ধরো। প্রশ্ন করো 2007 সালের সিঙ্গুরের ক্ষেত কিষানিকে। উচ্ছেদের পর সোনাগাছি রাতে তার চোখের ধান কেন দোলে? কি করে তালি দেওয়া জুতো জোড়ায় অযত্নে ফিতে বেঁধে নেবে তুমি? আর কত সূর্যব্রত বাকি? চিলের দূর ভাষা ডাক, ডাকের মতো সাধনার স্বাদ কত দিকে। এবারে আমি পাঠ করবো, দেখি কে কে আছেন সাথে। ভাস্কর আছে। আমার এক প্রিয় কবি, আমার কাকু বলে ডাকি আমি, অভিজিৎ চক্রবর্তী কাকু। তিনি চা বাগিচার যে ভাষা ছিলমিল বা সাদ্রি ভাষা, সেই ভাষায় তিনি কবিতা লেখেন এবং খুবই মিষ্টি ভাষা। তার সেই কবিতাটি আমি অনেক অনুষ্ঠানে পাঠ করেছি, আবৃত্তি করেছি, তো সেটি এবার আপনাদের শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখেছেন কৃষ্ণকলি, তো আমার অভিজিৎ কাকু লিখেছেন সেটি কৃষ্ণকলি। তুমি এলে তাই বৃষ্টি হলো, খুব ভালো অনুষ্ঠান। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। কৃষ্ণকলি। হ্যাঁ গো, লাম তো নাকি কবিগুরুর দিয়া, মাস্টার দাই না বলতে हमके लिए। তখন हमनी बगान स्कूले पढ़ी, छिली सुही चाय बगान के মেয়ে। মাস্টারদার কি নাম জানে ছিল, সে কুবেকার বাতটানো ভুলাই গেছি। যাত্রা গানের মাস্টারিয়ার রলে হালাই ছিল। हमके বলতো, হরে বাজে তো ফুল কালে না কৃষ্ণ কালে হবে, লিখা পড়ায় মনটা যদি ধরে, জানবি তবে কৃষ্ণকলি কেসে, কাজলা চোখের দুষ্টু হরিণী রে। মা বাপকে বাবু গিলান বলতো, কালা লড়কি তাই কৃষ্ণকলি। বাপ হাসতো, মাই বলতো, ও নাম রাখে ভাই পিজা সুরম পালি। কি খুকা বাবু মাটি চড়াই রাহাতে মিনিকে না ওই বাতাইলো আগে, বাবু গিলান বিজার হাসতো কে। हमके বলতো, কাহ মানে ভাগে। পাঠশালা পাঠ প্রেমিতে ইতি, মা বাপ দিলে কাম ধন্দায় ঠিলে। কৃষ্ণকলির রবীন্দ্রনাথকে জানা এখানেই শেষ। মাস্টার দায় পাইলে বলতো, রে ভাই কৃষ্ণকলির কথা, এই জীবনে আর নাই হইল পড়া। দুটি পাতা একটি কুড়ির দেশে, কাম হামনিকে শুধুই পাতা তোর হা। ধন্যবাদ। এটা দাও, মোবাইলটা একটু দাও। দাদা কৃষ্ণকলি
তেমনি তোমার আবৃত্তি অসাধারণ, ধন্যবাদ প্রদীপ দাদা, ধন্যবাদ দাদা। আর আমি আমার আরেক প্রিয় কবির কবিতা পাঠ করছি, কবি সুশান্ত ভট্টাচার্য, 22শে শ্রাবণ। তুমি নতুন সব নির্মাণের কথা বলেছিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে, আপন বিশ্বাসের উজ্জ্বল মহিমায়। আশ্চর্য হয়ে ভাবি এখনো এগুলো কত প্রাসঙ্গিক এই বিশ্বায়নের যুগে, এই উত্তরাধুনিকতার আলো হাওয়া রোদ্দুরে, এই পৃথিবীর রাজনৈতিক পরিমণ্ডলে, তার অর্থনৈতিক উন্নয়নের কোলাজে। খুবই ভালো কবিতাটি। এবার স্নিগ্ধানাথ, কবি স্নিগ্ধানাথ কাকিমণির একটি কবিতা পড়ছি। মানে আমরা মাসি ডাকি ওনাকে, এখন একটু মাসি বলবো, কবি বলবো, কাকিমণি বলবো, একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, উনি খুবই সুন্দর লেখেন। আমার প্রতিটি কবিতা খুবই গায়ে কাঁটা দেয়, বাস্তবের উপর দাঁড়িয়ে বাস্তব নিয়ে লিখেন। তো ওনার একটি কবিতা, উইন্ড স্ক্রিনে জেগে থাকে সবুজের স্মৃতি সমারোহ, কাশফুল শিউলির ভোর, চারপাশে কনক্রিটের ভিড়ে একটি কিশোর মন বারবার ফিরে যায়, ফিরে পেতে চায় সেই মোহময় স্মৃতির সুরভি। স্মৃতি মেদুরতা বুঝি একে বলে? আমিও প্রস্তরীভূত পৃথিবীর গহন অতলে কতদিন সময়ের ঠিকানা জানি না, শুধু এই কিশোরের মতো হারানো সবুজ খুঁজে ফিরি নিজের গভীরে। আগামীর মানুষের কাছে পুরনো দিনের কথা শুধু এক লুপ্ত ইতিহাস। কনক্রিট যুগের যত মানুষেরা শোনো, কাশফুল শিউলিরা আজও তোমাদের পথ চেয়ে আছে, হাসি মুখে ডেকে নেবে বলে। এবার আমি মঞ্জরি হীরামণি রায়ের একটি কবিতা, সূর্যাস্ত। গড়ানো দুপুরে শীত শীত বাতাস ছুঁয়ে যায় বাহারি জবাদের গায়ে, কারো শখ আহ্লাদে সীমিত পরিসরে তাদের স্বল্পায়ু যাপন। আমি ভাবি তোমাকে, তোমার স্বল্পায়ু প্রেমকে। চাকার টবগুলো মনে হয় আহুতি আর আহুতি মন্ত্রের। পশ্চিমে উত্তাল রং যেন যজ্ঞা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি আবার কানেক্ট করলাম। নেট সমস্যা, আমি আবার কানেক্ট হলাম। সখী, শতদলদা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আবার শুরু করছি। শৈলেন্দার কবিতাটি মধ্যে কেটে গেছিল, আমি আবার শৈলেন্দার কবিতাটি দিয়েই করছি।
ঘৃণার বর্ণপরিচয়, শৈলেন দাস। বাংলায় এই অদ্ভুত নবজাগরণ, ধর্ম ও রাজনীতির ককটেল আবহে বাঙালি আজ আত্মঘাতী, ক্ষমতার লিপ্সায় উন্মাদ, অস্থির নৈতিক স্খলনের পারদর্শিতায় সৃষ্টি করছে ঘৃণার বর্ণপরিচয়। মগডালে বসা কাক শকুন যেন স্বঘোষিত বিদ্যাসাগর, ক্ষমতার দাম্ভিকতায় স্বেচ্ছা মত বাতলে দিচ্ছে নতুন অ আ ক খ। এবার আমি যাচ্ছি কবি শক্তিপদ ব্রহ্মচারীর দুটি লঘু কবিতা, 19শে মে 1, 19শে মে 2। 19শে মে 1। রক্ত নেবে? নাও না, বুকে রাখছি অফুরান, তোমার বুলেট ছাপিয়ে ওঠে 19শে মের গান। 19শে মে 2। কে টিপে ধরবে বলো অন্যায়ের গলা, যারা হেসে বুকে লয় বারুদের গোলা। বিবেকের মুখোমুখি করে দিল কে দামাল ছেলেরা আর রক্ত মাখামি। এবারে একটি কবিতা পড়ছি, শিলচর বইমেলা থেকে আমি একটি কবিতার বই ছড়া মাহমুদুল হাসান উজ্জ্বলের। তো সেখানে একটি আমি সিলেটি কবিতা পড়ছি। শোনাবো শোনাবো বৌরে মোর শোনাবো, গুসা খরচত খেনে তুই গুসা খরচত করি শান্তি পাইরাম না মনে। সারাদিন ফাক্তর বাঙ্গি আইলাম এখন গড়, কিতা থাকিয়া কিতা হইরে কথা বড় বড়। গরম পানি দে আনিয়া গামছা কুবাই হ, মনসিতা কষ্ট পাইছত গালাত বইয়া হ। পেটর মাঝে বুক লাগছে খানি খুবাই বে, আন্তাজি খুচাই খুচাই হররে খেনে বে বে। শাড়ি গয়না জিতা লাগে ডিমু বস্তা বড়ি, এবার মাজনে হইছে গুসাখড়ি পাক গড়ে দিরিম দিরিম নাড়াচাড়া দেখিয়া তোর শরীর ধরছে জিম। করিস নাবে রাগ, রাগে তোরে মনোহর ঐসত বনর বাঘ। আগর লাখান খেনে অহন খরচ নাবে মায়া, বিয়ার আগে শান্তি পাইতে দেখিয়া আমার ছায়া। বিয়া করলে কত জ্বালা বুঝি আমি অখন, যত আছিল শান্তি সুখ হইছে সপ্তাহ দফন। এবার আমি আরেকটি কবিতা পড়ছি ঋত্বিক দাস শর্মার, সরম লাইক বেক লাইক। সরম লাইক বেক লাইক। বছর ধইরে বইসে ছিলাম দিনটোর জন্যে, সেই কবে তো ডাগর হব্বি জুয়ান হব্বি। আজু মোর মনেটো পড়ে কিনে সেই দিনগুলার কথা। আদুল গায়ে ছুটে যেতাম হে জঙ্গলে দুজনাতে, ফুরিং ময়না টিয়া আরু কত কি ধইরে দিতাম তুকে তোর বাহানায় কিনে। মোর সাথে যেতে তোর সরম লাগতো ক্লাই, ছুটতে যেতাম এখান থেকে ওখানে, তারপর কুপাইল দিতে দুজনাতে ধূপ ভর ঝপাইতাম নাঙ্গা হইয়ে। সেদিন তোর কোনো সরম লাগতো ক্লাই, দুজনায় হাত তোর উপর দিয়ে ঘরকে যেতাম কিনে, তোদের দাওয়াতে পানি ভাত খাইয়ে। মুদের শিমুল গাছটুর তলায় গল্প করতে করতে
কুখন যে দুজনায় গায়ে গা লাগায়ে ঘুমায়ে পড়তাম, শরণ লিতলাই, তোর কোনো শরম লাগতলাই? কোন দিন বাদলা দিনে ভিজতে ভিজতে যখন সিল কুড়াইতাম কিনে, হঠাৎ বাজটুর আওয়াজে জোরে তু মুখে জড়াই লিতিস, তবু সেদিন তোর কোনো শরম লাগতলাই? তোকে লিয়ে সেদিন অনেক সপন, বিহা করব, লাশ করব, হারিয়া খাইব, গানা হইবে, আৰু আৰু কত কি হইবে। কিন্তু মোর বাপটু কিনে মুকে পাঠাই দিলে শহরে লেখাপড়া করা লেগে, বড় মানুষ করা লেগে। মু চলে দিলাম তোর থেকে অনেক অনেক দূরে। গাং ফিরলাম 10 বছর পর। ফিরে দেখলাম কিনে কিচ্ছুটি লাই, সেই জঙ্গল টুয়ার লাই, ঠিকাদারের মানুষগুলা সব কাইটে লইছে কিনে, সেই কুপাই নদীটো আর লাই, ওর জল সব শুকায়ে গিচ্ছে কিনে, সেই শিমুল গাছটো আর লাই, কোন একদিন বাজ পইরে মুড়ে টুক গিছে। মোর সেই ছোট্ট মিঠা ফুলমণিটো হবি আর লাই কিনে। ডাগর ফুলমণিটোর বিহা হয়েছে হাবা মংলুর সাথে। তোর আজ শরম লাগে মোদিকে তাকাইতে কিনে? তোর আজ শরম লাগে মোর কাছে আসতে কিনে? বছর ধরে বসে আছি দিনটুর জন্য। সেই কবে তু ইকা হবি, বুড়হা বেটি হবি, শরম লাগবে ক্লাই? তোর আর তখন শরম লাগবে ক্লাই? এখানে আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, 10 মিনিট বাকি। আমি একটি কথা বলতে চাই। সবাই হয়তো জানেন আমরা মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ। আমাদের বরাক উপত্যকায় প্রায় 250-র উপরে আমরা আছি যারা আমরা মরণোত্তর দেহ অঙ্গদানে মরণোত্তর অঙ্গ দেহদানে অঙ্গীকার করেছি, অঙ্গীকারবদ্ধ। তো আমাদের কথা বলে তপব্রত ভাদুরী উনি একটি খুব সুন্দর কবিতা লিখেছেন। সেই কবিতাটি আমি এখন আপনাদের শোনাচ্ছি। কবিতার নাম কথা দাও। কথা দাও আমাদের দেখা হবে অ্যানাটমি ক্লাসে, সারা রাত একসাথে ফরমালিনে ডুব সাঁতার দেব। যা কিছু অক্ষত থাকবে ফিরে যাবে অন্যের শরীরে, চুল্লিতে বা গোরস্থানে দুটি পথ আলাদা হবে না। দেওয়ালে হাওয়ায় দুলবে আমার অক্ষত কঙ্কাল, যতদিন কাজে লাগে চিনে নিতে 206 হার। যা বলে বলুক লোকে, কোনো কিছু পরোয়া করি না। গ্রিন করিডর ধরে ছুটে যাবে পূর্ণ মনোরম। এবারে আমি একটি, সবাই শুনতে পাচ্ছেন হয়তো, আমি এখানে কোনো কমেন্ট আপাতত দেখতে পাচ্ছি না। কাল শতদলদা বলছে এরকম একটু টেকনিক্যাল ফল্ট হতে পারে, পরে দেখে নেব। তুমি একটু দেখো এখানে দেখা যায় নাকি, সবাই আছে নাকি। আমি আমার একটি কবিতা পড়ছি। কবিতার নাম মুহূর্ত। জংশনে থামল রেলগাড়িটা। কাঁধের উপর ঝোলা ব্যাগটা ঝুলিয়ে বাইরে নেমে দাঁড়ালাম প্ল্যাটফর্মে। খাতা পেন্সিল বার করে দেখছি যখন চারপাশে, অনুভব করলাম আমার পায়ে এক ছোট হাতের ছোঁয়া। দেখলাম একটি বাচ্চা মেয়ে ছেঁড়া জামা পরা বলছে, দিদি 10 টাকা দেবে?
কিছুই খাইনি কাল থেকে। বয়স হবে আনুমানিক 5 বছর। কোলে এক শিশু, হয়তো বয়স 2 বছর। রুক্ষ চুল, শুষ্ক চামড়া, মায়াবী চোখ জোড়া, যেন উজ্জ্বল 2 তারা। আমি বলি, চল সামনের দোকানে, যা ইচ্ছে করে খেয়ে নে পেট ভরে। সে বলে, না দিদি, খাওয়া চাই না, একটি 10 টাকা দাও না। একটু ভেবে বললাম, কাল থেকে পেটে পড়েনি তোর দানা, তবে এখন খেতে কেন করছিস মানা? সে বলল, ও তুমি বুঝবে না, ঘরে আছে আরো ভাই বোন, করছে আমার অপেক্ষা। আমি বলি, এই বয়সে ভিক্ষে কেন করবি? পড়াশোনা করতে স্কুলে যাবি। আজকাল তো কত সুবিধে, পড়ার সাথে খাওয়াও পাবি পেট ভরে। সে বলল, থাকে প্রচুর কাজ, করতে করতে হয়ে যায় সকাল থেকে সাঁঝ। সে ফুল চুরি করে, লোকের বাড়ি দিয়ে 2-1 টাকা পকেটে ভরে। চায়ের দোকানে বাসন মাজে, দুপুরবেলা ভিক্ষে করে, সন্ধেবেলা মোমোর দোকানে কাজ করে। সব কথা শুনে হাতের পেন্সিল পড়ে গেল নিচে গড়িয়ে। সে ছুটতে গিয়ে এনে দিল আমার হাতে, বলল, এ দিয়ে কি করি? আমি বললাম, মানুষের ছবি আঁকি। তারপর করলো আবদার, ওর একটা ছবি আঁকার। আমি রাখি তখনই একটি শর্ত, খেতে হবে পেট ভরে, তখনই আঁকবো ছবি ভালো করে। একটু ভেবে রাজি হলো, সামনের হোটেলের চেয়ারে বসলো। ওকে মাছ দিতে বলে আমি নিলাম একটি চায়ের কাপ। শুরু করলাম ছবি আঁকা। 15 মিনিট পরে ট্রেন ছাড়ার কথা, তাই মাঝে মাঝে দেখছি ঘড়ির কাঁটা। 10 মিনিটে ওর খাওয়া শেষ, সাথে আমার আঁকাও শেষ। জিজ্ঞেস করি, নাম কি তার? সে বলে, রুবিনা আখতার। ছবির নিচে ছোট্ট করে লিখে দিলাম ওর নাম সাজিয়ে। সে থাকলো তাকিয়ে, চোখ জোড়া বড় করে। ট্রেন আমার ডাকতে লাগলো, যাওয়ার সময় ঘনিয়ে আসলো। গিয়ে বলি, এখানে ছবির নিচে তোর নাম লিখেছি, পেছনে লেখা অ আ ক খ। রোজ কিন্তু পড়তে বসবি, আর নিজের নাম দেখে দেখে লিখবি। চেষ্টা করিস সরকারি স্কুলে যাওয়ার। এবার আমার পালা বিদায় নেওয়ার। চোখ দুটি উঠল ছলো ছলো করে। ছবিটির সাথে দিলাম পেন্সিল বক্সটি এগিয়ে, তাতে কলম পেন্সিলের সাথে ছিল 50 টাকার নোট দুটো। আমি উঠে পড়ি, ট্রেনে আমার কামরায়। সে বলে, দিদি আবার এসো, নিয়ে যাব আমার বাসায়। হাত নেড়ে জানালাম বিদায়। রুবিনা কোলে ওর ভাইকে, আর হাতে ওর ছবিটি নিয়ে চলল না জানি কোন দিশায়। আর 2 মিনিট বাকি আছে। সবাই আছে নাকি? কমেন্ট আসছে। 2 মিনিট বাকি আছে। আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা দিয়ে আমি শেষ করব। তিনি লিখেছিলেন কবিতাটি যখন আমাদের স্বাধীনতার 60 বছর, এবং আজ 74তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, আজও প্রাসঙ্গিক। কবিতার নাম সোজা সাপটা। খাবার জন্য জল জোটেনি, হাঁটার জন্য পথ। 60 বছরে 60,000টা শুনেছি শপথ। শিশুর জন্য স্কুল জোটেনি, রুগীর জন্য ডাক্তার। ভিডিও হলটা জায়গা নেই। বন্যা হলে ত্রাণ জোটেনি, খরা হলে খাদ্য। ভোটের সময় হলে কেবল তুমুল বাজে বাদ্য। পেটের জন্য ভাত জোটেনি, শোবার জন্য খাট। স্বাধীনতার বয়স পার হলো সে 60। বাবু বিবি নেতা নেত্রী মাঝে মধ্যে ভ্রমণে আসেন, দেখতে আসেন চাষ। আজও প্রাসঙ্গিক কবিতাটি। 1 ঘন্টা হয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ। যান্ত্রিক বিচ্যুতির মাঝেও আমার পাশে থেকেছেন সবাই, এবং শতদল ডাকে অনেক ধন্যবাদ।
আমাকে আমন্ত্রণ করার জন্য। আবার দেখা হবে। আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।